এখন তোমাদের যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা পাকিস্তানের একটা অনার কিলিংয়ের ঘটনা। পাকিস্তানের একটা এলাকা নাম হচ্ছে কোহিস্তান। দুর্গম একটা জায়গা, যেখানে যেতে হলে খুব কষ্টকর পথ। কোহিস্তানের 3 দিক ঘেরা রয়েছে উঁচু উঁচু পাহাড় দিয়ে। একটা রাস্তা খোলা আছে, তবে খুব দুর্গম। ইসলামাবাদ থেকে যদি কেউ কোহিস্তানের উদ্দেশ্যে সড়ক পথে রওনা হয় তাহলে কম করে 7 দিন টাইম লাগে। তো কোহিস্তানের সাথে সেই জন্য পাকিস্তানের বাকি যে এলাকাগুলো রয়েছে সেগুলো খুব একটা যোগাযোগ নেই। তো কোহিস্তানের একটা বিয়ে বাড়ি চলছে। 2010 সালে বিয়ে বাড়িতে নাচ গান হচ্ছে। তো কোহিস্তানের আরও একটা নিয়ম বলি, পাকিস্তানেও এই নিয়ম রয়েছে বা অন্যান্য মুসলিম কিছু জায়গাতে এই নিয়ম রয়েছে। বিশেষ করে কোহিস্তানের একটা নিয়ম হচ্ছে যে মেয়েরা পর্দা করবে, মাথা ঢাকা রাখবে, চেহারা বের করে রাখবে না। বাড়ির লোকজন, বাবা কাকা নিজের ভাই দাদা ছাড়া কারোকে নিজেদের চেহারা দেখাবে না, এই রকম নিয়ম রয়েছে। এখানের লোকজনের যে বিচার ব্যবস্থা, কেউ যদি কোনো ভুল করে ফেলে তাহলে শাস্তি দেওয়ার যে ব্যাপারটা, তো কোহিস্তানেরই একটা কমিটি রয়েছে। একটা বিভিন্ন এরিয়াতে যেমন পঞ্চায়েত হয় আমাদের দেশের কিছু এলাকাতে, তেমন কোহিস্তানেও পঞ্চায়েত টাইপের জায়গা রয়েছে। সেখানে কেউ কিছু যদি দোষ করে তাহলে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা তারাই করে থাকেন। কিন্তু তাদের কাছে অধিকার নেই যে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। মৃত্যুদণ্ডর জন্য কিন্তু সেই কোর্টের দ্বারস্থই হতে হবে। কোহিস্তানের যে পঞ্চায়েত, জিরগা বলে যেটাকে, তাদের কিন্তু কোনো রাইট নেই যে কাউকে মৃত্যুদণ্ড দেবে। তো সেই রকম একটা জায়গা কোহিস্তান। সেই কোহিস্তানের একটা এরিয়াটার নাম হচ্ছে আজাদ খেল। সেখানে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান, বিয়েবাড়িতে বিভিন্ন লোকজন জড়ো হয়েছে, মেয়েরাও রয়েছে, কম বয়সী ছেলেরাও রয়েছে। সবাই কিন্তু মেয়েরা বিশেষ করে নিজের মুখ ঢাকা দিয়ে, যেমন তাদের নিয়ম রয়েছে, মাথা ঢাকা দিয়ে তারা রয়েছে। হঠাৎ করে কেন কিভাবে সেটা জানা নেই, 4 জন মেয়ে 2 জন ছেলে, মেয়েগুলো কিন্তু মাথা ঢাকাই রয়েছে। 2010 সালের ঘটনা এটা। তো ওই বিবাহর অনুষ্ঠানে সবাই নাচ গান করছে। নাচ গান ঠিক বলবো না, 2 জন ছেলেকে নাচতে দেখা যাচ্ছে একটা ভিডিওতে। আর বাকি 4 জন মেয়ে রয়েছে যারা মাথাটা ওড়না দিয়ে ঢাকা অবস্থায় যেমন তারা থাকে তেমনভাবেই সেখানকার স্থানীয় গ্রামের ভাষায় কোনো গান গাইছে, আনন্দ করছে। কয়েক সেকেন্ডের একটা ভিডিও। সেই বিয়ের অনুষ্ঠানেরই কেউ একজন ওটাকে রেকর্ড করেছিল। এবার বিয়ে হয়ে যায়, যে যার বাড়ি ফিরে চলে যায়। 2010-এর ঘটনা আগেই বলেছি। এবার হঠাৎ করেই 4 জুন 2012 ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানের 2 বছর পর ওই কয়েক সেকেন্ডের ভিডিওটা কেউ একজন শেয়ার করেছিল সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটা দেখতে খুব ভালো ছিল না। যারা গান গাইছিল তাদের চেহারা ক্লিয়ার ছিল না। ওই ভিডিওটা যে ভাইরাল হয়ে গেছিল বা লোকজন খুব ইন্টারেস্টেড হয়েছিল ওই ভিডিও নিয়ে, এমন কোনো ব্যাপার ঘটেনি। তবে যেহেতু ওই এলাকার কেউ ওটাকে শেয়ার করেছিল, তো ওই এলাকারই বেশ কিছুজন কিছুক্ষণের মধ্যেই ভিডিওটা দেখে ফেলেছিল। একটা ফোন থেকে আর একটা ফোনে শেয়ার হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ঝড়ের গতিতে কোহিস্তানের পুরো এলাকাতে ওই ভিডিওটা ছড়িয়ে পড়েছিল। এবার ওই এলাকার যে মাথা, যারা ওখানকার পুরো সিস্টেমটা দেখাশোনা করে, যারা কেউ ভুল করলে তাদেরকে শাস্তি দেয়, তাদের নজরে পড়েছিল ব্যাপারটা নজরে পড়তেই সেই জিরগা, মানে সেই যে ওখানকার পঞ্চায়েতের টাইপের একটা ব্যাপার, সেটার ব্যবস্থা করা হয়। ব্যবস্থা করা হলে সেখানে তাদের এরিয়ার মেয়ে যেহেতু, তারা চিনতে পেরেছে। তো মেয়েগুলোর নাম ছিল শিরিন জান, বেগম জান, আমিনা আর বাজিগা। 4 জন মেয়ে।
তো এই 4 জন মেয়ের মৃত্যুদণ্ড দেওয়া হবে, ঠিক হয়ে যায় ওই পঞ্চায়েতে। শুধু ওই 4 জন মেয়ে নয়, কিন্তু ওই 4 জন মেয়ের সাথেই আমিনার একজন বোন, নাম ছিল শাহিন, বয়স ছিল 12 বছর। তাকে কিন্তু ওই ভিডিওতে কোথাও কোনোভাবে দেখা যায়নি, না হাততালি বাজাতে, না নাচ করতে, না গান গাইতে, কিন্তু ওই 4 জন মেয়ের সাথে সেও ছিল, এটা জানা যায়। সেই জন্য ওই জিরগাতে ওই 5 জন মেয়েকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এমনটা ঠিক করা হয়। আর 2 জন ছেলে ছিল, আগেই বলেছি, তারা মেয়েগুলো তালি বাজাচ্ছিল, কয়েক সেকেন্ডের মধ্যে ছেলেগুলোকেও দেখা গেছিল। 2 জন ছেলে সেম এরিয়ার, সেই 2 জন ছেলেকেও মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হয়। আর মৃত্যুদণ্ডটা দেবে কে? মৃত্যুদণ্ডটা দেবে যার যার বাড়ির লোকজন, নিজের বাড়ির লোকেরাই শাস্তি দেবে নিজের বাড়ির মানুষদেরকে। এটাই সেখানকার নিয়ম, সেটাই হবে। তো প্রথম শাস্তিটা শুরু হয়েছিল প্রত্যেকটা মেয়েকে, একদম ছোট্ট একটা ঘর, ঠিক আলমারির সাইজে, তাতে যেন ঠিকভাবে পাশ ফেরাও যায় না, এমন একটা জায়গাতে প্রথমে তাদেরকে বন্ধ করে দেওয়া হয়। সকাল হলে ফুটন্ত গরম জল এনে তাদের গায়ের ওপর ঢেলে দেওয়া হয়। তারা চিৎকার করে, কিন্তু বাড়ির লোক ওই অবস্থাতেই সেই বন্ধ ছোট্ট জায়গাতে আবারও তাদেরকে বন্ধ করে দেয়। সারাদিন তারা খাওয়া দাওয়া কিচ্ছু করে না, ওই ছোট্ট জায়গাটাতে বন্ধ থাকে। তারপরে রাত্রেবেলায় সারাদিন যে রান্না বান্না হলো, উনুন জ্বালানো হলো, তাতে যে কয়লাগুলো, রান্না বান্নার পরে যে জ্বলন্ত কয়লা, সেগুলো তাদের শরীরে দিয়ে তাদেরকে ছ্যাঁকা দেওয়া হলো। আবার সেই বাক্সগুলো বন্ধ করে দেওয়া হলো। তারপরে ওই যে মেয়েগুলো রয়েছে তাদেরই বাড়ির লোকজন, বাবা, কাকা, দাদা, ভাই, তারা নিজের হাতে মেয়েদের গলাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদেরকে শেষ করবে। এটাই নিয়ম, এটাই হয়েও ছিল। এদিকে 2 জন যে ছেলে যাদের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল এই জিরগা, 2 জন ছেলের একজন দাদা ছিল, নাম ছিল আফজাল। আফজালের কিন্তু এই ব্যাপারগুলো ভালো লাগছিল না। যেহেতু যে যার বাড়ির লোকই তাদেরকে মৃত্যুদণ্ড দেবে, তাহলে আফজালের ওপর দায়িত্ব রয়েছে তার 2 ভাইকে মৃত্যুদণ্ড দেওয়ার। আফজালরা ছিল মোট 6 ভাই, 2 জন দোষ করেছে, তো বাকি 4 জন মিলে শাস্তি দেবে ওই 2 জনকে, এটাই নিয়ম তাদের মধ্যে। আফজাল যেহেতু বড়, আফজালের এই ব্যাপারটা পছন্দ না। আফজাল আবটাবাদ বলে একটা জায়গা আদালতের দ্বারস্থ হয়েছিল, গিয়ে সে সমস্ত ব্যাপারটা জানিয়েছিল। আগেই বলেছি, পাকিস্তানের অন্যান্য বিভিন্ন এলাকা যদিও উন্নত, কিন্তু এই কোহিস্তান খুব অনুন্নত, একদম পিছিয়ে পড়া একটা এরিয়া। তো আবটাবাদের আদালতে গিয়ে ব্যাপারটা জানানো হয়। এটা সত্যি সত্যি একটা অন্যায় ছিল, মানুষকে নিজের বাড়ির লোকজন এইভাবে মৃত্যুদণ্ড দিয়েছে। এটা কিন্তু ওখানকার স্থানীয় সরকাররা মেনে নেওয়ার মতো কোনো ঘটনা ছিল না। সেই জন্য আফজাল গিয়ে কোর্টে একটা কেস করেছিল। কোর্টের শুনানির জন্য বিভিন্ন রকম তদন্তর দরকার। কোর্ট একটা কমিটি গঠন করেছিল। কমিটি গঠন করতে হয়েছিল কারণ মেয়েদেরকে কোর্টে আনা সম্ভব না। আগেই বলেছি, স্ট্রিক্ট রুল রয়েছে, মেয়েরা কারো সামনে নিজের মুখ দেখাবে না। আবার কোর্টে যেতে হবে, এটা তো হতেই পারে না, যার জন্য মেয়েরা তো আসবে না। সেই জন্য 4 জনের একটা টিম কোর্ট তৈরি করে তদন্তের জন্য। সেই 4 জন হেলিকপ্টারে করে সেই কোহিস্তান নামের জায়গাতে যাবে, সেখানে গিয়ে সেই মেয়েগুলোর সাথে দেখা করবে, যে মেয়েগুলোকে আফজাল বলছে নাকি তাদের বাড়ির লোকজনেরা মেরে ফেলেছে। তো 4 জনের টিমের মধ্যে ফারজানা, ফজিয়া, মুনিরা আর গৌহর নামের 4 জন মহিলা ছিল। তাদের মধ্যে কেউ ছিল সমাজসেবিকা, কেউ আবার ছিল জজ। তো তারা সবাই যায়, কিন্তু গিয়ে তারা অবাক হয়েছিল কারণ পুরো গ্রাম যেন খালি, গ্রামে লোকজন তারা দেখতে পায়নি। তারপরে এদিক ওদিক খবর নেওয়ার পরে জানতে পারে যে না,
ওয়েদার দেখে লোকজন এখানে থাকে, কখনো ওয়েদার পরিবর্তন হলে তখন তারা পাহাড়ের ওপরে গিয়ে বসবাস করতে শুরু করে। তো সেই 4 জন যে মহিলা এসেছিল তাদেরকে জানানো হয় যে এই গ্রামের লোকজনেরা ওয়েদার চেঞ্জ হয়েছে, সেই জন্য তারা পাহাড়ের উপরে রয়েছে। তো সত্যি সত্যিই কথাগুলো ছিল নাকি মিথ্যা করে সাজিয়ে তারা এই ঘটনাটা দেখাবার জন্য সবাই গ্রাম খালি করে অন্য কোথাও চলে গেছিলো, পাহাড়ের উপরে চলে গেছিলো, এমনটাও হতেই পারে। এবার কিন্তু সেই 4 জন মহিলা আবার শহরে যেখান থেকে তারা এসেছিল সেখানে চলে যায়, আর তারা ঠিক করে যে আবার নেক্সট ডে আসবেন তারা। যে 4 জন মহিলা এসেছিল তারা আবারও নেক্সট ডে আসে। তাদের সাথে ওই এরিয়ার মেয়ে বেগম জান, যে মারা গেছে বা যাকে বাড়ির লোকজনেরা মেরে ফেলেছে বলেই আফজল কেস করেছিল কোর্টে গিয়ে। কিন্তু সেই বেগম জান ভিডিওতে তাকে যে জামা কাপড় পরে দেখা গেছিল সেই জামা কাপড় পরেই বেগম জানকে পেশ করা হয়েছিল এই 4 জন মহিলার কাছে। 4 জন মহিলা কিছু কিছু প্রশ্ন করেছিল। বেগম জান যদিও খুব নার্ভাস ছিল, কিছু উত্তর দিতে চাইছিল না, এক কথা দু কথায় ছোট ছোট উত্তর দিয়েছিল। তদন্তের টিম ফিরে গেছিল, কারণ তদন্তের টিমের মনে হয়েছিল না, আফজল যে কথা বলেছে একদম ভুল, সব মেয়েরা বেঁচে আছে। তো বেগম জানের সাথে দেখা করানো হয়েছিল। বাকি 2 জন মেয়ে পাহাড়ে কোথাও রয়েছে, তাদের ঠিকানাও জানতে পেরেছিল। তদন্তের জন্য যে 4 জন মহিলা গেছিল তারা ফিরে আসে, কোর্টকে ব্যাপারটা জানালে কেসটা ক্লোজ হয়ে যায়। একজন বিদেশি জার্নালিস্ট ক্যাথারিন হেরাল্ড যার নাম, তার নজর পড়েছিল পাকিস্তানের এই ঘটনাটার ব্যাপারে, কারণ সেই সময় সে পাকিস্তানেই ছিল। পাকিস্তানের অনার কিলিংয়ের ব্যাপারে সে একটা রিপোর্ট তৈরি করতে এসেছিল। তো সে আফজলের সাথে দেখা করে এই ব্যাপারগুলো খোঁজ নিয়েছিল, ব্যাপারগুলো জানতে পেরেছিল। সে এবার একটা ব্যাপার জানতে পারে যে বেগম জান ছাড়া আর কোনো মেয়ের ফটো ছিল না। সেই যে ভিডিওটা কয়েক সেকেন্ডের ভিডিও যেটা নিয়ে এত ঘটনা ঘটে গেছিল, সেই ভিডিওর কিছু স্ক্রিনশট নেওয়া হয়েছিল। সেই স্ক্রিনশটটাকে মিলিয়ে দেখার ইচ্ছা ছিল বেগম জানের যে অরিজিনাল ফটো আছে তার সাথে, কারণ বেগম জান মারা গেছে আফজল বলছে, কোহিস্তানের লোকজনেরা বলছে বেগম জান বেঁচে আছে। তো সেই যে মহিলা রিপোর্টার ক্যাথারিন, তিনি ওই ভিডিওর স্ক্রিনশট আর এখন যে বেগম জান বলে জানা যাচ্ছে, ব্যারিয়ার্স নামের একটা সংস্থা আছে, তাকে পাঠিয়েছিল যে স্ক্রিনশট নেওয়া ওই ফটো, আর যাকে এখন কোহিস্তানের লোকেরা বেগম জান বলে জানিয়েছে, এই দুটো ফটো একই মানুষের কিনা জানার জন্য। তো ডিজিটাল ব্যারিয়ার্স নামের ওই সংস্থা নিজেদের পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছিল যে দুটো ফটোতে 17% মিল রয়েছে। 17% মিলে কখনোই ধরে নেওয়া যায় না যে দুটো মানুষ সেম। দুটো মানুষ আসলে সেম ছিল না বলেই জানিয়ে দিয়েছিল ওই সংস্থা। 4 জানুয়ারি 2013 আফজলরা 6 ভাই ছিল, আগেই বলেছি। 2 জনকে বাঁচাবার জন্য আফজল এত চেষ্টা করছিল, কেস করেছিল, বারবার সে শহরে যাচ্ছিল। 2 জনকে বাঁচাবার চেষ্টায় সে কিন্তু নিজের আরও 3 জন ভাইকে হারিয়েছিল। 3 জন ভাই বাড়িতেই ছিল। হঠাৎ করে কোহিস্তানের যে মাথারা রয়েছে, যারা সবাইকে শাসন করাটা নিজের জিম্মেদারি বলে মনে করেছে, তারা যায়, তারা অসংখ্য গুলি চালিয়েছিল। 3 ভাই মারা গেছিল। 3 ভাই মারা যাওয়ার পরেও আফজলের বাড়িতে 1 ঘন্টা ধরে ফায়ারিং চলেছিল, 1000টা গুলি চালিয়েছিল। আফজলের পুরো বাড়িতে গুলির দাগ হয়ে গেছিল। আফজলকে রক্তে লেখা চিঠি দেওয়া হয়েছিল যে তুমি এখনই নিজেকে থামিয়ে ফেলো, না হলে কিন্তু যেখানে তোমার 3 ভাইকে পাঠিয়ে দিয়েছি
সেখানে তোমাকেও চলে যেতে হবে। আফজাল কিন্তু দমে যায়নি, কোর্টে যায়, টিভিতে ইন্টারভিউ দেয়, বিভিন্ন প্রেসকে ইন্টারভিউ দেয়। সে কিন্তু কোহিস্থানের থেকে বেশি সবসময় ইসলামাবাদে আর বিভিন্ন বড় শহরে ঘুরত। এই ব্যাপারগুলোর ওপর নজর পড়েছিল এবার বিভিন্ন মিডিয়া সংস্থা, এমনকি বিদেশের মিডিয়া। 25 জুন 2016 একখানা ডকুমেন্টারি তৈরি হয়েছিল কোহিস্থানের ওই যে 5 জন মেয়েকে মেরে ফেলা হয়েছিল, কিভাবে মেরে ফেলা হয়েছিল, কারা মৃত্যুদণ্ড দিয়েছিল, কারা নিজের হাতে তাদেরকে মেরে ফেলেছিল, এই সমস্ত বিষয় নিয়েছিল ডকুমেন্টারিটা। ওই ডকুমেন্টারিটা কিন্তু সেই কাজটা করে ফেলেছিল যেটা এই পর্যন্ত আফজাল কোর্টকে দিয়ে বা সরকারের কাছে আবেদন জানিয়ে করতে পারছিল না। ওই ডকুমেন্টারিটা দেশ বিদেশের সব জায়গার লোকের কাছে ঘটনাটা পৌঁছে গেছিল, সবাই জানতে পেরেছিল, সবাই এই ব্যাপারটাকে খারাপ বলে নিন্দা করেছিল। এমনকি পাকিস্তান সরকারের কাছে এই ব্যাপার নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন করা হচ্ছিল বিদেশ থেকে। কোর্ট অর্ডার দিয়েছিল যে 5 জন মেয়েকে মেরে ফেলা হয়েছে বলে আফজাল জানিয়েছে, ডকুমেন্টারি তৈরি হয়েছে, সেই 5 জন মেয়েকে আবটাবাদ কোর্টে এনে হাজির করতে হবে। সত্যি সত্যি সেই 5 জন মেয়ে কোর্টে এসে হাজির হয়েছিল। মেয়েরা কোর্টে যখন হাজির হয়েছিল সেটা ছিল 2016 সাল, ঘটনাটা ঘটেছিল 2010 সালে, পুরো 6 বছর পরে। কিন্তু সবাই অবাক হয়েছিল যে ভিডিওতে যে মেয়েগুলোকে দেখা গেছিল তারা যে বয়সে সেই সময় ছিল, 6 বছর পরে তাদের বয়স বাড়ার কথা। কিন্তু বেশিরভাগ যে মেয়েগুলোকে হাজির করা হয়েছিল তাদের কিন্তু বয়স বাড়েনি, কারোর কারোর বয়স কমেও গেছিল। এবার কিন্তু কোর্ট পুরোপুরি বুঝতে পারছিল মিথ্যা করে সাজিয়ে মেয়েগুলোকে আনা হয়েছে। শুধু তাই নয়, যখন মেয়েগুলোর ভিডিও সবাই দেখেছিল তখন মেয়েগুলোর গায়ে যে জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো পরেই তারা কোর্টে এসেছিল। এই সমস্ত ব্যাপারগুলো সন্দেহ বাড়িয়েছিল, শুধু সন্দেহ বাড়ায়নি, প্রমাণ করে দিয়েছিল যে সত্যি সত্যি ওই 5 জন মেয়ে আর নেই। এই মেয়েগুলোকে সাজিয়ে আনা হয়েছে। তারা কোনো কথাই বলতে পারছিল না, কোনো উত্তর দিতে পারছিল না। শুধু একজন মেয়ে যার নাম আমিনা ছিল, আমিনার ফিঙ্গারপ্রিন্ট, কোনো এক বিশেষ কারণে তার ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সরকারি দপ্তরে ছিল। যেমন আমরা কোনো পরিচয়পত্র তৈরির সময় বা রেশন কার্ড তৈরির সময় নিজেদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকি, তেমনই আমিনারও ফিঙ্গারপ্রিন্ট দেওয়া ছিল, কোনো একটা ব্যাপারে দেওয়া হয়েছিল কোথাও। তো কোর্টে কেস যখন চলছিল এই ব্যাপারটা জানাজানি হয় যে আমিনার ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তাহলে আমিনা বলে যে হাজির হয়েছে তার ফিঙ্গারপ্রিন্টের সাথে সেটাকে ম্যাচ করে দেখা যাবে, তাহলেই বোঝা যাবে যে এটা আমিনা না আমিনা নয়। কিন্তু যখন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা আমিনার ফিঙ্গারপ্রিন্ট নিতে চেয়েছিল তারা অবাক হয়ে গেছিল। আমিনার 10টা আঙুলেরই মাথাগুলো পোড়ানো ছিল, তাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট ছিল না। শুধু কেসটাতে এইটা প্রমাণ করার জন্য যে আসলে ওই 5খানা মেয়ে বেঁচে আছে, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, তাদের বাড়ির লোক তাদেরকে মেরেও ফেলেনি, এইটা প্রমাণ করার জন্য একটা কম বয়সী মেয়ের ওইভাবে হাত পুড়িয়ে তারা কোর্টে এনে হাজির করেছিল। আর ওই আমিনা সেই সময় যখনকার ঘটনা তখন তার বয়স ছিল 16, যেটা পরবর্তীকালে যখন কেসটা হচ্ছিল 22-23 বছর তার বয়স হওয়ার কথা। কিন্তু যে মেয়েটাকে আমিনা সাজিয়ে কোর্টে আনা হয়েছিল তার বয়স কিন্তু সেই সময় ছিল 9 বছর। এই সমস্ত যে ব্যাপারগুলো, এগুলোতেই প্রমাণ হয়ে গেছিল যে আফজাল সত্যি কথা বলছে। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল যারা মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল। তারাও কিন্তু কোর্টে বা পুলিশের কাছে বাধ্য হয়েছিল বলতে যে হ্যাঁ
তারা এই ঘটনা ঘটিয়েছিল, 5 জন মেয়েকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এবার কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এবার হয়তো আপনাদের মনে হচ্ছে যে সত্যি সত্যি যে দোষ করেছিল, মেয়েদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিল, তাকে শাস্তি দেওয়া হলো, হয়তো ঘটনা এখানে শেষ হলো। কিন্তু আসলে সেটা নয়। 2017 সালে 2 জন মহিলা আর 2 জন বাচ্চা নিজের বাড়িতে পুড়ে মারা গেছিল। নিশ্চয় কেউ না কেউ পুড়িয়ে দিয়েছিল, তবে তাদের 4 জনকে আফজল পুড়িয়ে দিয়েছে বলে একটা কেস হয়। আফজল অ্যারেস্ট হয়। আফজল অনেক চেষ্টা করে, কিন্তু আফজল জেলেই থেকে যায়। কারণ সবাই আফজলের ওপর রেগে গেছিল। আফজল কেন গেছিল শহরে, কেন কেস করেছিল। 1 বছর 6 মাস জেলে থাকার পরে আফজল বেরিয়েছিল 2019-এ। সে কিন্তু পুলিশের কাছে প্রোটেকশন চাইছিল। তার মনে হচ্ছিল তাকে হয়তো মেরে ফেলা হতে পারে, কিন্তু পুলিশ তাকে প্রোটেকশন দেবে না বলে। শুধু তাই নয়, জেল থেকে ছাড়া পাওয়ার পরও পুলিশ তাকে নিজের সাথে নিয়ে গিয়ে প্রচুর মারধর করে, আর তাকে বলে এই কেসটার ব্যাপারে ভুলে যেতে। আফজল কিন্তু এই ঘটনা ঘটার পর একটা ভিডিও তৈরি করেছিল। তার সাথে পুলিশ প্রশাসন যে ব্যবহার করেছে আর যা যা তাকে করতে বলছে সেগুলো জানিয়ে ভিডিওটা তৈরি করেছিল। আফজল কিন্তু একদিনের জন্যও ভয় পায়নি, কিন্তু আফজল নিশ্চিন্ত মনে বাইরে বেরোতে পারছিল না। আফজলকে লুকিয়ে লুকিয়ে সময় কাটাতে হচ্ছিল। আফজল আবার কোর্টের দ্বারস্থ হয়েছিল এই সমস্ত বিষয় জানিয়ে। আফজলের মনে হচ্ছিল তাকে কেউ মেরে ফেলতে পারে, তার পুলিশ প্রোটেকশন চায়। সেই জন্য সে কোর্টের দ্বারস্থ হয়েছিল পুলিশ প্রোটেকশন চেয়ে। 6 মার্চ 2019 ডেট পড়েছিল কোর্টের। সে কোর্টে গেছিল। সে কিন্তু একটা ট্রাকে চড়ে কোর্টে গেছিল। তাকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়। আফজল কোর্টে পৌঁছানোর আগেই সেখানে মারা গেছিল। 9 বছরে 9 জন মারা গেছিল। আফজলও কিন্তু মারা গেছিল। আফজল শত চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারেনি। তবে আফজলের সেই 2 ভাই, তারা কিন্তু এখনও বেঁচে রয়েছে। ঘটনাটা শোনার পরে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।